Hello, future teachers. Welcome to today's slide. And I also welcome you to the journey of your success. আজকে ডাইজেস্টিভ সিস্টেমের ওয়ান শট লেকচারের পার্ট 1-এ তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই চ্যাপ্টারটা মূলত দুটো পার্টে হবে, পার্ট 1 এন্ড পার্ট 2। আজকে পার্ট 1। ওকে, চ্যাপ্টারের শুরুতেই প্রথমে আমরা ডাইজেশন নিয়ে কথা বলে নেব। হোয়াট ইজ ডাইজেশন? তো ডাইজেশন হচ্ছে আমাদের একটা বায়োকেমিক্যাল প্রসেস। এটা একটা বায়োকেমিক্যাল প্রসেস যেখানে ব্রেকডাউন অফ complex food into simple absorbable substance, okay, that the body can use for energy, tissue growth and repair. তো ডাইজেশন আমাদের এমন একটা প্রসেস যেখানে আমাদের কমপ্লেক্স ফুডটাকে ভেঙে নিয়ে একটা সিম্পল অ্যাবজর্বেবল ফুডে পরিণত করা হয়, যেটাকে আমাদের বডি শোষণ করতে পারে বা অ্যাবজর্ব করতে পারে। আর সেটা আমাদের কি কাজে লাগে? ফর এনার্জি প্রোডাকশন, আমাদের টিস্যু গ্রোথ আর আমাদের বডি রিপেয়ার কাজে আমাদের সেটা ব্যবহার হয়ে থাকে। ওকে, তো আমরা সেটা যদি আমি একটা ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, তাহলে আমাদের কাছে এইটা একটা কমপ্লেক্স ফুড রয়েছে যেটা আমাদের আকারে বড় হয়ে থাকে। ওকে, দিস ইজ কমপ্লেক্স ফুড। আর এইটাকে কিন্তু সরাসরি আমাদের ব্লাড স্ট্রিমে অ্যাবজর্ব করাটা কিন্তু সম্ভব না। তো এইটা হচ্ছে আমাদের কমপ্লেক্স অ্যান্ড নন অ্যাবজর্বেবল ফুড। ওকে, এটাকে কিন্তু আমরা অ্যাবজর্ব করতে পারবো না আমাদের বডিতে। এইবার এইটাকে আমাদের বডিতে অ্যাবজর্ব করে নেওয়ার আগে এইটাকে আমাদেরকে অ্যাবজর্বেবল ফরম্যাটে নিয়ে যেতে হবে, যেটা হচ্ছে সিম্পল ফরম্যাট। ওকে, তো এইটাকে আমরা ওয়াটার প্লাস এনজাইম, ওকে, জল এবং উৎসেচকের সহায়তায় কিন্তু আমরা এটাকে ভেঙে নেব। ওকে, এটাকে আমরা ভেঙে নিয়ে একটা সিম্পল আকারে নিয়ে আসব। তো এই যে আমাদের কমপ্লেক্স নন অ্যাবজর্বেবল ফুড, এইটা কিন্তু আমাদের জল এবং উৎসেচকের সহায়তায় কিন্তু এটা ভেঙে নিয়ে একটা সিম্পল অ্যাবজর্বেবল ফরম্যাটে চলে আসে। ওকে, তো যে সমস্ত এনজাইম বা উৎসেচক জলের সাহায্যে কাজ করে উইথ দ্য হেল্প অফ ওয়াটার, এদেরকে কিন্তু বলা হয় হাইড্রোলিটিক এনজাইম বা হাইড্রোলেজ। ওকে, তো এই ধরনের এনজাইমকে আমরা কি বলবো? অল দ্য ডাইজেস্টিভ এনজাইমস আর হাইড্রোলেজ। হাইড্রোলেজ কোন এনজাইম? যে সমস্ত এনজাইম জলের সাহায্যে কাজ করে। ওকে, দ্য এনজাইমস উইচ অ্যাক্ট উইথ দ্য হেল্প অফ ওয়াটার। ওকে, সেগুলোকে আমরা কি বলবো? হাইড্রোলেজ। তো এই যে আমাদের হাইড্রোলিটিক এনজাইমস, এই সমস্ত এনজাইমের প্রভাবে এই যে কমপ্লেক্স নন অ্যাবজর্বেবল ফুড, এটা কিন্তু আমাদের অ্যাবজর্বেবল অ্যান্ড সিম্পল ফরম্যাটে চলে আসবে। ওকে, তো এটা কিন্তু ছোট ছোট টুকরোতে ভাগ হয়ে যাবে আর একটা সিম্পল ফরম্যাটে চলে আসবে, যেটাকে আমরা বলবো অ্যাবজর্বেবল ফরম্যাট। ওকে, সিম্পল অ্যাবজর্বেবল ফুড। তো এই যে প্রসেস, যার মাধ্যমে এই যে কমপ্লেক্স নন অ্যাবজর্বেবল ফুড এইটা একটা সিম্পল অ্যান্ড অ্যাবজর্বেবল ফুডে পরিণত হচ্ছে, এই যে প্রসেস, এই প্রসেসটাকে কিন্তু আমাদের ডাইজেশন বলা হয়। ওকে, এইবার এই যে ডাইজেশন প্রসেস, এইখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা এনজাইমেটিক অ্যাক্টিভিটিটা দেখতে পাচ্ছি। তো যেটা এনজাইমেটিক অ্যাক্টিভিটি, এটা আমাদের বায়োকেমিক্যাল প্রসেস। আর আমাদের ডাইজেশনে আর একটা প্রসেস হয় কিন্তু আমাদের মেস্টিকেশন অথবা চার্নিং। মানে আমরা যে খাবারটা খাই সেটাকে আমরা কামড়ে খাই আর সেটাকে ভালোভাবে চিবিয়ে খাই। তো এই যে চেবানোর যে প্রসেসটা, এটাকে কিন্তু বলা হয় মেস্টিকেশন। ওকে, তো দ্যাট ইজ আ মেকানিক্যাল প্রসেস। ওকে, তো মেকানিক্যাল প্রসেস প্লাস বায়োকেমিক্যাল প্রসেস, এই দুটো প্রসেস মিলে কিন্তু আমাদের ডাইজেশনটা হয়ে থাকে। ওকে, তো ডাইজেশন ইজ আ মেকানিক্যাল প্লাস বায়োকেমিক্যাল প্রসেস। ওকে, এরপরে আমাদের the water we intake plays a very important role in our metabolism, means catabolism. মেটাবলিজমের দুটো পার্ট থাকে, অ্যানাবলিজম অ্যান্ড ক্যাটাবলিজম। তো কোনো জিনিস ভেঙে নিয়ে সেখান থেকে এনার্জি উৎপন্ন করা, এটাকে কিন্তু ক্যাটাবলিজম বলা হয়। ওকে, তো আমাদের যে ক্যাটাবলিক রিয়াকশনস গুলো হয়ে থাকে সেখানে যে সমস্ত এনজাইম ইনভলভ থাকে সেগুলো সমস্ত কিন্তু আমাদের হাইড্রোলিটিক এনজাইম। ওকে, তাই আমাদের ওয়াটারটা কিন্তু আমাদের খুব বেশি একটা ক্রুশিয়াল রোল বা ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে আমাদের মেটাবলিজমের ক্ষেত্রে। এরপরে অল দ্য অর্গান রেসপন্সিবল ফর ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, যে সমস্ত অর্গান আমাদের ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন প্রসেসের সাথে জড়িত, তারা একসাথে মিলে কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা তৈরি করে। ওকে, তো অল দ্য অর্গানস রেসপন্সিবল ফর ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন প্রসেস, দে কালেকটিভলি ফর্ম দ্য ডাইজেস্টিভ সিস্টেম। এখন আমাদের এই যে ডাইজেস্টিভ সিস্টেম, এটা কি কি অর্গান নিয়ে তৈরি সেটা আমরা একবার দেখব। তো এই যে ডাইজেস্টিভ সিস্টেম,
এই দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে এলিমেন্টারি ক্যানাল আর একটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটেড ডাইজেস্টিভ গ্ল্যান্ডস। তো এই যে এলিমেন্টারি ক্যানাল, এর কি কি পার্ট রয়েছে সেটা আমরা একবার দেখে নেব। তো এলিমেন্টারি ক্যানালটা কি? ট্র্যাক অফ ফুড ইন হিউম্যান বডি। আমাদের ফুডটা পাস করার যে ট্র্যাক, ওকে, সেটাকে আমরা এলিমেন্টারি ক্যানাল বলে থাকি। ওকে, তো এই যে এলিমেন্টারি ক্যানাল, এর তিনটে পার্ট রয়েছে। একটা হচ্ছে আমাদের ফোরগাট, যেটা ফোরগাট মানে আমাদের এলিমেন্টারি ক্যানালের প্রথম অংশটা। এরপরে মিডগাট, যেটা মিডল পার্ট, অ্যান্ড হাইন্ড গাট মানে যেটা লাস্ট পার্ট। ওকে, এবার ফোরগাটের আমাদের অরিজিনটা কোথা থেকে? দিস দিস ইজ ফ্রম একটোডার্ম, মিনস একটোডার্মাল। এরপরে মিডগাট, এটা হচ্ছে আমাদের এন্ডোডার্মাল, আর হাইন্ড গাটটা আমাদের হচ্ছে একটোডার্মাল। ওকে, এরপর আমরা অ্যাসোসিয়েটেড ডাইজেস্টিভ গ্ল্যান্ডসের যদি কথা বলি, তাহলে আমাদের কাছে কি কি ডাইজেস্টিভ গ্ল্যান্ডস রয়েছে সেগুলো আমরা একবার দেখব। তো প্রথমে যে ডাইজেস্টিভ গ্ল্যান্ড রয়েছে সেটা হচ্ছে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড। এরপরে আমাদের কাছে রয়েছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস। এরপরে আমাদের কাছে রয়েছে লিভার। তারপরে আমাদের কাছে রয়েছে প্যানক্রিয়াস। ওকে, ওকে, এইবার আমরা ডাইজেস্টিভ সিস্টেমের বিভিন্ন কম্পোনেন্ট ওয়ান বাই ওয়ান আলোচনা করব। প্রথমে আমরা নিয়ে নেব টিথ। ওকে, টিথ সম্বন্ধে আমরা আলোচনা করব। এখানে বলা হচ্ছে টাইপস অফ টিথ অফ হিউম্যান। ওকে, আমাদের হিউম্যান বডির মধ্যে কি কি টাইপের টিথ থাকে সেগুলো আমরা দেখব। তো এটা মূলত তিন টাইপের হয়ে থাকে। প্রথমে হচ্ছে আমাদের ডাইফাইডন্ট। ডাইফাইডন্ট মানে আমাদের জীবনে দুইবার দাঁত এসে থাকে, টু সেটস অফ টিথ ইন আওয়ার এন্টায়ার লাইফ টাইম। এরপরে থিকোডন্ট, মানে আমাদের দাঁতটার কিন্তু রুটটা বেশ ডিপ হয়ে থাকে। ওকে, আমাদের জ সকেটের মধ্যে আমাদের যে জ বোনটা রয়েছে, এই বোনের মধ্যে আমাদের যে দাঁতগুলো থাকে সেটা ডিপ রুটেড থাকে। ওকে, এতে রুটটা অনেক ভেতরে থাকে, আর এটা আমাদের জ বোনের সকেটের মধ্যে কিন্তু এটা এমবেডেড থাকে। ওকে, এরপর হেটেরোডন্ট, মানে আমাদের সবগুলো দাঁত কিন্তু একই টাইপের হয় না, সেগুলোর স্ট্রাকচার আলাদা হয়ে থাকে, আকার আকৃতি আলাদা থাকে প্রত্যেকটা দাঁতের, আর প্রত্যেকটা দাঁতের ফাংশনটাও কিন্তু আমাদের আলাদা হয়ে থাকে। ওকে, তো আমরা ডাইফাইডন্টটা কি বুঝলাম? ডাইফাইডন্ট মানে হচ্ছে টু সেটস অফ টিথ ইন লাইফ টাইম। পুরো জীবনকালে আমাদের দুইবার দাঁত এসে থাকে। ওকে, আমরা প্রত্যেকে জানি যে আমাদের দুইবার দাঁত হয়। এরপরে থিকোডন্ট মানে হ্যাভ ডিপ রুটস, এদের রুটটা কিন্তু অনেক ডিপ হয়ে থাকে, দ্যাট ইজ এমবেডেড ডিপ ইনটু দ্য সকেটস অফ আওয়ার জবন। আমাদের জবনের সকেটের মধ্যে কিন্তু এটা থাকে। এরপরে হেটেরোডন্ট মানে ডিফারেন্ট টাইপস অফ টিথ অন দ্য বেসিস অফ স্ট্রাকচার অ্যান্ড ফাংশন। স্ট্রাকচার অ্যান্ড ফাংশনের উপর ভিত্তি করে কিন্তু আমাদের বিভিন্ন টাইপের কিন্তু দাঁত আমাদের কাছে রয়েছে। ওকে, মূলত চার টাইপের: ইনসিজার, ক্যানাইন, মোলার অ্যান্ড প্রিমোলার। এই চার টাইপের দাঁত কিন্তু আমাদের থেকে থাকে। ওকে, তো ডিফারেন্ট টাইপস অফ যে টিথ অন দ্য বেসিস অফ স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, এটাকে বলা হয় হেটেরোডন্ট। ওকে, তো প্রথমে আমরা ডাইফাইডন্টটা দেখে নেব, যে আমাদের টু সেটস অফ টিথ আমাদের লাইফ টাইমে এসে থাকে। প্রথমে যে টিথটা হয় সেটাকে আমরা মিল্ক টিথ বলে থাকি, যেটাকে আমরা দুধে দাঁত বলি। ওকে, মিল্ক টিথ অর ডেসিডিউয়াস টিথ। ওকে, এরপরে আমাদের পার্মানেন্ট টিথটা আসে। ঠিক আছে, তো এই যে ডাইফাইডন্ট, এর দুটো পার্ট। প্রথমে আমরা দেখে নেব প্রাইমারি ডেন্টিশন। প্রাইমারি ডেন্টিশন মানে যেটাকে আমরা মিল্ক টিথ বলে থাকি, দুধ দাঁত। ওকে, টেম্পোরারি অর ডেসিডিউয়াস, অর এটাকে বলা হয় কিন্তু মিল্ক টিথ। এরপরে আমরা দেখব সেকেন্ডারি ডেন্টিশন, যেটা হচ্ছে আমাদের পার্মানেন্ট টিথ। ওকে, এটাকে অ্যাডাল্ট টিথও বলা হয়, কারণ এটা আমাদের পূর্ণবয়স্ক অবস্থায় আসে। ওকে, তো দিস ইজ অলসো নোন অ্যাজ অ্যাডাল্ট টিথ। এইবার আমরা এই টিথগুলো সম্বন্ধে আর একটু বিস্তারিত জানবো। হোয়াট ইজ প্রাইমারি ডেন্টিশন, সেকেন্ডারি ডেন্টিশন, কটা দাঁত থাকে, ওকে, সেখানে ডেন্টাল ফর্মুলাটা কিরকম হয়ে থাকে, সে সমস্ত বিষয় কিন্তু আমরা একবার দেখে নেব। ওকে, তো আমাদের কাছে ডাইফাইডনটা আমরা এরকম পেয়েছিলাম, যে প্রাইমারি ডেন্টিশন অ্যান্ড সেকেন্ডারি ডেন্টিশন, যেটা আমরা মিল্ক টিথ অ্যান্ড পার্মানেন্ট টিথ যেটা আমরা বললাম। ওকে, এবার আমরা যদি মিল্ক টিথের কথা বলি বা আমাদের প্রাইমারি ডেন্টিশনের কথা বলি, তাহলে প্রাইমারি ডেন্টিশনে টোটাল কটা দাঁত থাকে, বা যেটা আমাদের দুধ দাঁত হয় মিল্ক টিথ, এটা টোটাল কটা দাঁত থাকে? এই ক্ষেত্রে কিন্তু আমাদের মাত্র 20টা দাঁত থাকে। ওকে, আমরা জানি যে আমাদের প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কিন্তু 32টা দাঁত থাকে টোটাল। ওকে, কিন্তু এই ক্ষেত্রে মিল্ক টিথ কিন্তু আমাদের মাত্র 20টা হয়ে থাকে। এইবার আমাদের যে আমরা বললাম যে আমাদের হেটেরোডন্ট হয়ে থাকে। ওকে, তো হেটেরোডন্টের ক্ষেত্রে আমাদের কয় ধরনের দাঁত থাকে? একটা ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার
অ্যান্ড মোলার। ওকে, এই 4 ধরনের দাঁত কিন্তু আমাদের থাকে। ওকে, তো এই যে এই 20টা দাঁত, এর মধ্যে কটা দাঁত কতটা থাকে, ওকে, সেটা আমরা দেখব। তো এখানে আমাদের ইনসাইজার, ক্যানাইন অ্যান্ড মোলার, এই ক্ষেত্রে কিন্তু প্রি মোলারটা থাকে না। তো ইন মিল্ক টিথ বা প্রাইমারি ডেন্টেশন বা টেম্পোরারি ডেন্টেশন, এই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রি মোলার দাঁতটা থাকে না। তো প্রি মোলার ইজ অ্যাবসেন্ট ইন মিল্ক টিথ। ওকে, এবার এদের সংখ্যা কত করে হয়ে থাকে সেটা আমরা দেখব। ইনসিজারটা আমাদের থাকে মাত্র দুটো, ক্যানাইন থাকে একটা, আর মোলার থাকে আমাদের দুটো। ওকে, এইটা নাম্বারটা কিভাবে বলা হচ্ছে এইটা আমরা একটু পরে, যেটা আমরা ডেন্টাল ফর্মুলা, ওকে, সেখানে আমরা এই বিষয়টা বলবো। তো আমাদের যে জ, এই জটাকে আমরা দুটো পার্টে ভাগ করে থাকি। ওকে, দুটো পার্টে ভাগ করে থাকি, এটা একটা পার্ট আর এটা একটা পার্ট। তো যে কোনো একটা পার্টে কতটা দাঁত থাকে, কটা করে, সেটাকে আমরা কিন্তু ডেন্টাল ফর্মুলা হিসেবে রিপ্রেজেন্ট করি। তো আমাদের কাছে প্রথমে রয়েছে আপার জ, তারপরে আমাদের কাছে রয়েছে লোয়ার জ। দিস ইজ আপার জ, দিস ইজ লোয়ার জ। আর আপার জ এবং লোয়ার জয়ের যে হাফ হাফ পার্ট, মানে টোটাল আমরা কটা পার্ট পাচ্ছি, 4টা। আপার অ্যান্ড লোয়ার জকে আমরা যদি হাফ করে নিই, তাহলে টোটাল আমাদের কাছে কিন্তু 4টে পার্ট আমরা পাবো। ওকে, তো সেই 4টে পার্টের মধ্যে যে কোনো একটা পার্টে, মানে যে কোনো একটা পার্টে টোটাল কতটা দাঁত রয়েছে, কটা করে, সেটা আমরা কিন্তু ডেন্টাল ফর্মুলাতে রিপ্রেজেন্ট করে থাকি। তো আমরা যদি যে কোনো একটা জয়ের, আপার জ অথবা লোয়ার জয়ের হাফ পোর্শন নিয়ে নিই, তো সেই হাফ পোর্শনের মধ্যে কিন্তু মিল্ক টিথের ক্ষেত্রে ইনসিসর দুটো থাকবে, ক্যানাইন একটা থাকবে, মোলার থাকবে দুটো। ওকে, তো টোটাল টোটাল কটা থাকবে হাফ জয়ের ক্ষেত্রে? এখানে আমাদের একটা জিনিস, প্রি মোলারটা অ্যাবসেন্ট থাকবে, অ্যান্ড মোলারের ক্ষেত্রে মোলার টোটাল 3টে থাকে প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে। তো মিল্ক টিথের ক্ষেত্রে কিন্তু আমাদের থার্ড মোলারটা অ্যাবসেন্ট থাকে। তো এখানে আমরা কি বলবো, প্রি মোলার অ্যান্ড থার্ড মোলার ইজ অ্যাবসেন্ট। সো প্রি মোলার অ্যান্ড থার্ড মোলার ইজ অ্যাবসেন্ট ইন মিল্ক টিথ। ওকে, এবার আমরা যদি নাম্বারের কথা বলি, তাহলে টোটাল কটা হচ্ছে, 2, 1, 2, 5টা। আর এরকম 5টা কটা পার্টে থাকবে, টোটাল আমাদের 4টে হাফ রয়েছে, দুটো জ, দুটো জয়ের 4টে হাফ, 1, 2, 3, 4। ওকে, 4টে হাফ। তো টোটাল যদি আমরা করি 5 × 4, আমাদের কাছে কত দাঁড়াবে, 20। তো এইভাবে আমাদের 20টা দাঁত থাকে, দ্যাট ইজ আওয়ার মিল্ক টিথ। এইবার আমরা যদি অ্যাডাল্ট টিথের কথা বলি, তাহলে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের পার্মানেন্ট কটা দাঁত থাকে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে, 32। ওকে, তো আমাদের 32টা দাঁত থাকে। এইবার এদের মধ্যে কিন্তু যেটা আমাদের, ওকে, এইবার আমরা যদি এই 32টে দাঁতের কথা বলি, তাহলে এর দুটো পার্ট রয়েছে, এর মধ্যে 20খানা দাঁত কিন্তু আমাদের এই যে মিল্ক টিথ, এটা কিন্তু রিপ্লেস হয়ে, এই 20খানা রিপ্লেসমেন্ট হয়ে কিন্তু আমাদের নতুন 20খানা দাঁত আসে। তো এই যে 20টে দাঁত, এটা কিন্তু আমাদের জীবনকালে দুবার এসে থাকে। আর বাকি যে 12টা দাঁত, এটা কিন্তু আমাদের একবারই আসে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে, এই 12টা দাঁত একবারই আসে। ওকে, কারণ মিল্ক টিথের ক্ষেত্রে কিন্তু এই 12টা দাঁত অ্যাবসেন্ট থাকে। ওকে, এই ক্ষেত্রে এটা প্রেজেন্ট থাকে। তো আমরা দুটো পার্ট দেখে নেবো, একটা হচ্ছে 20, একটা হচ্ছে 12। এই যে 20খানা দাঁত, এইটা কিন্তু আমাদের রিপ্লেসমেন্ট অফ দিস মিল্ক টিথ। ওকে, তাই এইটাকে আমরা, এই 20খানা দাঁতকে আমরা বলবো দিস 20 টিথস আর ট্রু ডাইফাইডন। ওকে, তো এই যে আমাদের প্রাইমারি ডেন্টেশন অথবা মিল্ক টিথ, এর যে রিপ্লেসমেন্ট, এই রিপ্লেসমেন্টটাকেই আমরা কি বলবো, এই যে 20খানা দাঁত। ওকে, তো এই 20খানা দাঁত কিন্তু আমাদের একবার বাচ্চা বেলায় হয়, তারপরে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সেটা রিপ্লেসমেন্ট হয়ে যায়। তো এটাকে আমরা বলবো, এই 20খানা দাঁত কিন্তু আমাদের ডাইফাইডন। আর এই যে 12খানা দাঁত যেটা আমাদের নতুন আসছে, এটাকে কিন্তু আমরা কি বলবো, মনোফাইডন। ওকে, দিস আর মনোফাইডন, এটা আমাদের জীবনকালে মাত্র একবারই এসে থাকে। ওকে, এবার আমরা যদি এই 20খানা দাঁতের আবার কথা বলি, তাহলে এর মধ্যে কিন্তু আমাদের, আচ্ছা, তার আগে আমরা এটার কথা বলে নিই। এই যে 12খানা দাঁত, এই 20খানা দাঁত কিন্তু আমাদের একই ফর্ম্যাটে থাকবে, যে ফর্ম্যাটে আমরা এখানে দেখলাম, ইনসেসর দুটো, ক্যানাইন একটা, মোলার দুটো। তো এটা আমাদের একই রকম থাকবে। আর বাকি আমরা যদি এই 12টা দাঁতের কথা বলি, যেটা আমাদের নতুন আসলো প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে,
তো এইটা আমাদের প্রত্যেক হাফ জয় কিন্তু 3টে করে থাকে। ওকে, তো টোটাল আমাদের 4টে হাফ রয়েছে। তো 3 into 4 আমাদের টোটাল 12 টিথ রয়েছে। এই কিন্তু দুটো পার্ট, একটা হচ্ছে প্রিমোলার, একটা হচ্ছে মোলার। ওকে, তো এর একটা পার্ট হচ্ছে প্রিমোলার, তো আমাদের প্রিমোলার দুটো থাকে। ওকে, আর একটা হচ্ছে থার্ড মোলার, যেটা আমাদের এই ক্ষেত্রে কিন্তু মোলার দুটো ছিল। 3 নম্বর মোলারটা কিন্তু অ্যাবসেন্ট ছিল মেল টিথের ক্ষেত্রে। এটা আমাদের থার্ড মোলারটা প্রেজেন্ট থাকে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে। এটা আমাদের অ্যাডাল্ট টিথ বা পার্মানেন্ট টিথের ক্ষেত্রে কিন্তু এটা প্রেজেন্ট থাকে। তো আমরা এখানে দুটো পার্ট পেলাম, একটা প্রিমোলার আর একটা হচ্ছে থার্ড মোলার। প্রিমোলার আমাদের কাছে কটা থাকবে? দুটো। থার্ড মোলার থাকবে আমাদের একটা। ওকে, তো প্রিমোলার দুটো থাকবে, থার্ড মোলার আমাদের একটা থাকবে। ওকে ওকে, এরপর আমরা থিকোডন্ট নিয়ে অলরেডি কথা বলেছি, যে টিথ এমবেডেড ডিপ ইনটু দ্য সকেট অফ আওয়ার জবন। আমাদের জবনের সকেটের মধ্যে অনেক ডিপ অব্দি এটা গাঁথা থাকে। ওকে, তো এটাকে আমরা কি বলবো? থিকোডন্ট। ওকে, এদের রুটটা অনেক ডিপ থাকে। এরপরে হেট্রোডন্ট মানে কি? বিভিন্ন টাইপের দাঁত অন দ্য বেসিস অফ ফাংশন অ্যান্ড স্ট্রাকচার। ওকে, এইখানে আমাদের 4টে দাঁত রয়েছে। একটা হচ্ছে ইনসিজার। ইনসিজার মানে এটা কি? কোনো কিছু কাটার ক্ষেত্রে এটা কাজে লাগে। যেমন আমরা যখন কোনো কিছু কামড়াই, তখন সেটাকে কিন্তু কাটার ক্ষেত্রে এটা কাজে আসে কি? ইনসাইজার। এরপরে ক্যানাইন। ক্যানাইন সেটাকে কি করে? ক্যানাইনটা আমাদের একই রকম। এটা মানে কোনো কিছু চিড়ে ফেলার ক্ষেত্রে বা সেটাকে ডিপলি কাটার ক্ষেত্রে কিন্তু আমাদের এই ক্যানাইনটা ইউজ হয়। এরপরে আমাদের প্রিমোলার অ্যান্ড মোলার, এটা ক্রাশিং এর জন্য ইউজ হয়, কোনো কিছু ক্রাশ করার জন্য এটা ইউজ হয়। ওকে, আমরা খাবারটা যে আমরা চিবিয়ে খাই, সেটা যে ক্রাশ হয়, সেটা আমাদের হয় কিন্তু প্রিমোলার অ্যান্ড মোলারের মাধ্যমে। ওকে, এদের নাম্বার যদি আমরা দেখি, ইনসিজার আমাদের কাছে একটা রয়েছে, ক্যানাইন আমাদের কাছে একটা রয়েছে, প্রিমোলার আমাদের কাছে দুটো রয়েছে, আর মোলার আমাদের কাছে 3খানা রয়েছে। তো এই যে আমরা সেটটা দেখতে পাচ্ছি, দিস ইজ হাফ পোর্শন, হাফ অফ এনি জ। আমরা যদি যে কোনো জয় দেখি, তাহলে যে কোনো জয়ের যে হাফ পোর্শন, সেখানে আমাদের এতটা টিপ থাকে। এই যে নাম্বারটা কার ক্ষেত্রে? হাফ হাফ পোর্শনের ক্ষেত্রে, এইটুকু পোর্শনের ক্ষেত্রে আমরা দেখছি। এইবার আমরা ডেন্টাল ফর্মুলাটা দেখব। ওকে, ডেন্টাল ফর্মুলাটা লেখার ফরম্যাটটা আমাদের কাছে কি থাকে, যে আমরা প্রত্যেকটা দাঁত লিখব। আমাদের কাছে কত প্রকারের রয়েছে? ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার অ্যান্ড মোলার 4 প্রকারের রয়েছে। এইটা আমরা প্রত্যেক হাফের ক্ষেত্রে দেখব। আপার হাফ জ অ্যান্ড লোয়ার হাফ জ। উপরে লিখবো আমরা আপার হাফ জ, আর নিচে লিখবো আমরা লোয়ার হাফ জ। ওকে, একই রকম ভাবে উপরে যেমন আমাদের ইনসিজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার, একই রকম ভাবে আমরা নিচেও কিন্তু লোয়ার জয়ের ক্ষেত্রে আমরা এইভাবে লিখবো। ওকে, তো আমাদের আমরা যদি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে লিখি অ্যাডাল্ট এজ, তো সেইখানে আমাদের ইনসিজার কটা রয়েছে? ইনসিজার রয়েছে দুটো, ক্যানাইন রয়েছে একটা, প্রিমোলার রয়েছে আমাদের দুটো, মোলার রয়েছে আমাদের 3টে। ওকে, এগুলো প্লাস হবে। ওকে, 1 মিনিট। অ্যাডাল্ট টিথের ক্ষেত্রে 2+1+2+3, একই রকম ভাবে 2+1+2+3। আপার অ্যান্ড লোয়ার জয়ের ক্ষেত্রে আমাদের এরকম হবে। তো টোটাল আমাদের উপরে 8টা হচ্ছে, নিচে আমাদের 8টা হচ্ছে। উপরে আপার জ হাফ নিয়েছিলাম, আমরা যদি টোটালটা নিই তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, নিচেও যদি টোটালটা নিই তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের আপার জয় 16টা দাঁত, আর নিচে আমাদের লোয়ার জয় কিন্তু 16টা দাঁত। তো 16/16 টোটাল আমাদের কত হচ্ছে? 32। এটা কিন্তু একদম ভাগ করে ফেলবে না যে এটা কেটে গেল 1, না, এটা আপার অ্যান্ড লোয়ার জয় কিন্তু আমাদের 16/16 এইভাবে দেখানো হয়। ওকে, তাহলে আমরা অ্যাডাল্ট টিথের ক্ষেত্রে আমরা কি দেখলাম? ডেন্টেশন ফর্মুলাটা এইখানে আমাদের অ্যাডাল্ট টিথের ক্ষেত্রে ইনসিজার দুটো, একটা ক্যানাইন, প্রিমোলার দুটো, 3টে আমাদের মোলার। তো এইটা আমাদের আপার হাফ জ। লোয়ার হাফ জয়ের ক্ষেত্রে একই রকম থাকবে। তো আমরা টোটাল পেলাম কিন্তু 8টা হাফ জয়, আমরা পেলাম 8টা, নিচের হাফ জয় আমরা পেলাম 8টা। এখন উপরে আমরা যদি টোটাল জয়ের কথা বলি, তাহলে আমাদের একটা হাফ, দুটো হাফ, তো টোটাল আমাদের কটা হাফ রয়েছে? দুটো। তো টোটাল জয় আমরা যদি কমপ্লিট জয়ের কথা বলি, তাহলে আমাদের কাছে দুটো হাফ রয়েছে। তাই আমরা এই 8টাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। নিচের ক্ষেত্রে আমরা যদি কমপ্লিট জয়ের কথা বলি, তাহলে আমাদের 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমাদের আপার জয়ের টোটাল টিথ অ্যান্ড লোয়ার জয়ের টোটাল টিথ আমরা পেয়ে যাব। ওকে, তো উপরে আমরা কত পাচ্ছি? 16, নিচে আমরা কত পাচ্ছি? 16। তো আমরা টোটাল 16/16 টিথ, মানে দুটো মিলিয়ে আমাদের কাছে টোটাল 32 টিথ থাকছে। ওকে, এটা কোনো ম্যাথামেটিক্যাল ফর্ম নয়, এটা আমাদের লেখার একটা রিপ্রেজেন্টেশন। ওকে,
এর মানে এই না যে উপর নিচে কেটে গিয়ে এটা কি হয়ে যাবে 1, না এমনটা হয় না। ওকে, এটা 16/16 ফরম্যাটটা কি, যে আপার অ্যান্ড লোয়ার জয়ের ফর্মেশনটা কিরকম থাকে, 16/16 টিথ ফর্মেশন। ওকে, টোটাল মিলে আমাদের কত হচ্ছে 32 টিথ। ওকে, এইটা যদি আমি একটা রিপ্রেজেন্টেশনের মাধ্যমে দেখাই, তাহলে এইটা আমাদের একটা জ, এর আমি যদি একটা হাফ পোর্শন নিই, তাহলে এই হাফ পোর্শনে আমাদের কি দেখতে পাচ্ছি, যে এই দুখানা আমাদের কাছে কি রয়েছে, ইনসিসর। এই যে একখানা ধারালো দাঁত, ওকে, সূচালো হয়ে রয়েছে যেটা, এটা হচ্ছে আমাদের ক্যানাইন একটা রয়েছে। আমাদের কাছে ছোট এই যে রয়েছে রাউন্ড, রাউন্ড যে দাঁতটা, এটা আমাদের কাছে রয়েছে প্রিমোলার দুখানা। আর এখানে আমাদের মোলার রয়েছে কিন্তু তিনখানা, যেটা কিন্তু সাইজে আরো বড় হয়ে থাকে প্রিমোলারের থেকে। ওকে, তো এইরকম একই ধরনের ফর্মেশন থাকবে কিন্তু এইখানে। আর এইটা আমার যদি আপার জ হয়, তাহলে লোয়ার জয়ের ক্ষেত্রেও কিন্তু একই ফর্মেশন থাকবে। ওকে, তো 1, 2, 3, 4 টোটাল চারখানা আমাদের পোর্শন রয়েছে। ওকে, একটা পোর্শনে যদি 8টা থাকে, তাহলে +8, 8, 8, তো টোটাল মিলে আমাদের কত হয়ে যাবে, 16 টিথ। ওকে, এইটা ছিল আমাদের অ্যাডাল্ট টিথের ক্ষেত্রে। আমরা যদি মিল্ক টিথের ক্ষেত্রে ফর্মেশনটা লিখি, তাহলে কি দাঁড়াবে, মিল্ক টিথ যেটা আমাদের ডাইফাইডন, এটা কি হয়ে যাবে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রিমোলার থাকবে না, এই জন্য এটা 0। আর মোলারটা আমাদের কত থাকবে, দুটা। এখানে আমাদের থার্ড মোলারটা থাকবে না, তো 2102 এ ফর্মেশন হয়ে যাবে। তো 5 × 2/5 × 2 মিনস 10/10, 20 টিথ ফর্মেশন। এরপরে আমরা যদি মনোফাইডন্টের কথা বলি, যেটা আমাদের 12খানা টিথ ছিল, এর ফর্মেশনটা কিরকম হবে। এইখানে কিন্তু আমাদের ইনসিসর, ক্যানাইন, এই দুটো কিন্তু আমাদের মনোফাইডন্ট নয়, এটা ডাইফাইডন্ট। প্রিমোলার যেটা, এটা দুটো। আর থার্ড মোলার, তো শুধুমাত্র প্রিমোলার অ্যান্ড থার্ড মোলারের কথা বলা হবে। তো 221/21 এই ফর্মেশনটা থাকবে। তো এটা আমাদের 3 × 2/3 × 2, টোটাল 12খানা আমাদের টিথ থাকবে। মানে আমরা যদি এই হাফ পোর্শনের কথা বলি, তাহলে আমাদের দুটো মোলার আর থার্ড মোলার, ওকে, তিনখানা পেলাম। একই রকম ভাবে এইদিকেও তিনখানা, নিচেও তিনখানা, আর এইদিকেও তিনখানা। তো টোটাল দেখো, 3 + 3 6 + 3 9 + 3 12। ওকে, টোটাল 12খানা আমরা টিপ পেলাম। এরপরে আমরা যদি 16 ইয়ার ওল্ডের কথা বলি, যারা 12 বছর বয়স, মানে যাদের ক্ষেত্রে থার্ড মোলারটা এখনো আসেনি। থার্ড মোলার যেটা, এটা কিন্তু আমাদের শেষে আসে। ওকে, সব শেষে, যেটা আমাদের 18 থেকে 21 বছরের মধ্যে কিন্তু এই দাঁতটা এসে থাকে। তো এইখানে আমাদের ফর্মেশনটা কিরকম হবে, 212। এইখানে গিয়ে কিন্তু তিনটে হবে না, এখানে দুটো থাকবে, কারণ থার্ড মোলারটা এখনো কিন্তু আসেনি। তো এর ক্ষেত্রে টোটাল কি হবে, 7 × 2/7 × 2 মানে 14/14 ফর্মেশন, মানে টোটাল 28 টিথ থাকবে, চারখানা দাঁত কম থাকবে। ওকে, এইবার এখানে আমাদের কাছে একটা নোটেবল পয়েন্ট রয়েছে, যে থার্ড মোলার অ্যাপিয়ার আফটার দ্য এজ অফ 18 অর অ্যাট 18। ওকে, যদি আমরা প্রিসাইজলি বলতে চাই, তাহলে 18 থেকে 21 বছরের মধ্যে এই থার্ড মোলার দাঁতটা আমাদের বেরিয়ে আসে, যেটা আমরা আক্কেল দাঁত বলে থাকি। ওকে, এরপরে হার্ড চিভিং সারফেস অফ টিথ, আমাদের দাঁতের উপরে যে হার্ড চিভিং সারফেস, যে হার্ড সারফেস, এটাকে কিন্তু এনামেল বলা হয়। ওকে, আর এই যে এনামেল, এই এনামেলটা আমাদের হিউম্যান বডির মধ্যে সব থেকে হার্ডেস্ট সাবস্টান্স। দ্য হার্ডেস্ট সাবস্টান্স অফ হিউম্যান বডি ইজ আওয়ার এনামেল অফ টিথ। ওকে, এরপরে কিছু প্রশ্ন রয়েছে আমাদের কাছে, যেমন নাম্বার অফ টিথ উইচ আর মনোফাইডন্ট ইন মেন। ওকে, আমাদের হিউম্যানদের ক্ষেত্রে মনোফাইডন্ট কোন দাঁতটা। ওকে, নাম্বার জিজ্ঞেস করা হয়েছে, নাম্বারটা বলো, 12খানা, 32, 32, 20 অর 5, কোনটা হবে আমাদের 12খানা দাঁত। 12খানা আমাদের কি ছিল, মনোফাইডন্ট। ওকে, এর স্ট্রাকচার যদি আমি বানাই, তাহলে এইখানে আমাদের দুইখানা কি ছিল, প্রিমোলার, আর একখানা ছিল আমাদের মোলার। ওকে, দুইখানা আমাদের কি ছিল, প্রিমোলার, আর একখানা কি ছিল আমাদের মোলার, দ্যাট ইজ থার্ড মোলার। ওকে, তো এইটা আমাদের একটা পোর্শন। ওকে, 1/2। এইভাবে 3 × 2/3 × 2 যদি আমরা করি, তাহলে টোটাল কত পাবো আমরা, 6/6, দ্যাট ইজ 12। তো এইভাবে আমরা 12খানা টিথ পেয়ে থাকি। ওকে, দিস ইজ মনোফাইডন, যেটা আমাদের জীবনকালে মাত্র একবার এসে থাকে।
একই রকম ভাবে আমরা যদি এখানে দেখি, ইন হিউম্যান প্রাইমারি ডেন্টেশন ইজ ডিফারেন্ট ফ্রম পার্মানেন্ট ডেন্টেশন। যেটা আমাদের প্রাইমারি ডেন্টেশন সেটা পার্মানেন্ট ডেন্টেশন থেকে কিভাবে আলাদা, এর মধ্যে ডিফারেন্সটা কোথায় থাকে, দুটোর মধ্যে কি পার্থক্য থাকে? ক্যানাইন দুটোতেই প্রেজেন্ট থাকে। ওকে, ক্যানাইন দুটোতেই প্রেজেন্ট থাকে। বোথ। প্রিমোলারটা শুধুমাত্র পার্মানেন্টের ক্ষেত্রে থাকে। মোলার অ্যান্ড ইনসিসে এই দুটো কিন্তু দুটোর ক্ষেত্রে প্রেজেন্ট থাকে। তাহলে আমাদের পার্থক্যটা কোথায় দাঁড়ালো? প্রিমোলারের ক্ষেত্রে। প্রিমোলারটা কিন্তু কেবলমাত্র পার্মানেন্ট ডেন্টেশনের ক্ষেত্রে থাকে। এরপরে, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ টিথ, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ টিথ দ্যাট আর ফাউন্ড ইন বোথ দ্য ডেন্টাল ফর্মুলা অফ হিউম্যান। দুটো ডেন্টাল ফর্মুলার ক্ষেত্রেই যে দাঁতগুলো দেখা যায় সেটা কোনটা? কতটা দাঁত? 20খানা দাঁত আমাদের দুই ক্ষেত্রেই দেখা যায়। ওকে, যে আমাদের মিল্ক টিথটা থাকে সেটা আমাদের রিপ্লেস হয়ে নিয়ে কিন্তু আমাদের অ্যাডাল্ট টিথের মধ্যেও থাকে। ওকে, তো এই 20খানা দাঁত কিন্তু আমাদের মিল্ক টিথ অ্যান্ড অ্যাডাল্ট টিথ দুটোর ক্ষেত্রেই দেখা যায়। এরপর আমরা টাং নিয়ে কথা বলবো, যেটা আমাদের জিভ। এটা কি একটা ফ্রিলি মুভেবল মাস্কিউলার অর্গান, মানে এটা আমরা ফ্রিলি মুভ করতে পারি আমাদের মুখের মধ্যে। ওকে, আমরা ফ্রিলি নাড়াচাড়া করতে পারি আমাদের জিভটাকে। ওকে, তো ফ্রিলি মুভেবল একটা মাস্কিউলার অর্গান যেটা আমাদের মাসেলস দিয়ে তৈরি। দিস হেল্পস ইন মেস্টিকেশন অফ ফুড। মেস্টিকেশন অফ ফুড মানে আমাদের খাবারটাকে চিবাতে কিন্তু এটা সাহায্য করে। ওকে, এরপর এটা অ্যাটাচ থাকে অ্যাট টু দ্য ফ্লোর অফ দ্য ওরাল ক্যাভিটি। আমাদের ওরাল ক্যাভিটির যে ফ্লোর তার সাথে এটা অ্যাটাচ থাকে বাই দ্য হেল্প অফ অ্যান স্পেশাল স্ট্রাকচার দ্যাট ইজ ফ্রেনুলাম। ফ্রেনুলামের সাহায্যে কিন্তু এটা আমাদের ওরাল ক্যাভিটির যে ফ্লোর বা মেঝে তার সাথে কিন্তু এটা যুক্ত থাকে ফ্রেনুলাম স্ট্রাকচারের সাহায্যে। এরপরে আপার সারফেস অফ দ্য টাং হ্যাজ স্মল প্রজেকশনস। আমাদের জিভের যে আপার সারফেস এর উপরে কিছু কিছু স্মল প্রজেকশনস থাকে যেটাকে আমরা প্যাপিলে বলে থাকি। ওকে, এই প্যাপিলেরও বিভিন্ন টাইপ থাকে। ওকে, অন দ্য বেসিস অফ দ্য টেস্ট রিসেপ্টরস প্রেজেন্ট ইন দ্য প্যাপিলি। প্যাপিলির মধ্যে বিভিন্ন টাইপের টেস্ট রিসেপ্টরস থাকে, তার উপর ডিপেন্ড করে কিন্তু প্যাপিলাও বিভিন্ন টাইপের হয়ে থাকে। ওকে, সেগুলো আমাদের এখন প্রয়োজন নেই। শুধু এটুকু মনে রাখো যে আপার সারফেসে কিন্তু কিছু প্রজেকশনস থাকে, সেগুলোকে আমরা প্যাপিলি বলে থাকি। আর এই প্যাপিলের মধ্যে কিন্তু আমাদের টেস্ট বার্ড, ওকে, সেটা প্রেজেন্ট থাকে। ওকে, টেস্ট বাড মানে এইটা আমাদের একটা সেন্সরি রিসেপ্টর যার মাধ্যমে আমরা টেস্টটাকে বা স্বাদ আস্বাদন আমরা করতে পারি। ওকে, এটা দেখতে কিরকম হয়ে থাকে? এটা আমাদের যে টাঙের সারফেস এইটা এরকম, এর উপরে কিছু আমাদের স্মল প্রজেকশন আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের বাইরের দিকে বেরিয়ে রয়েছে, এদেরকে আমরা কি বলবো? প্যাপিলি। এখানে নার্ভ সাপ্লাই রয়েছে আর এর উপরে আমাদের কিছু রিসেপ্টর রয়েছে। ওকে, এই রিসেপ্টরটা কার সাথে যুক্ত রয়েছে? এই রিসেপ্টর যুক্ত রয়েছে আমাদের নার্ভের সাথে। আর এই নার্ভটা কোথায় যাচ্ছে? আমাদের ব্রেনে। ওকে, আর প্যাপিলিটা আমাদের কিরকম দেখতে হয়? এটা আমাদের টাং, এর উপরে আমাদের কিছু স্মল প্রজেকশন থাকে যেটা আমাদের কি বলা হয়? প্যাপিলি। এরপর আমরা ফ্যারিংস নিয়ে কথা বলবো। এই ফ্যারিংসটা কি? ফ্যারিংস হচ্ছে আমাদের কমন প্যাসেজ। এটা একটা কমন প্যাসেজ ফর এয়ার অ্যান্ড ফুড, মানে এটা একটা কমন রাস্তা যেখান থেকে দুটোই আমাদের এয়ার, বাতাস, আর ফুড, খাদ্য, এই দুটোই কিন্তু এখান দিয়ে পাস করে। ওকে, এইবার এটা কি ফ্যারিংস একটা কাট, ওকে, এইখানে আমাদের কিন্তু একটা কার্টিলেজিনাস ফ্ল্যাপ থাকে গ্লটিসের উপরে, এটাকে কিন্তু এপিগ্লটিস বলা হয়। এটা আমাদের ফ্যারিংসের মধ্যে কিন্তু প্রেজেন্ট থাকে। ওকে, তো গ্লটিস কি আর এপিগ্লটিস কি? গ্লটিস হচ্ছে আমাদের ওপেনিং অফ উইন্ড পাইপ বা ট্র্যাকিয়া। আমাদের ট্র্যাকিয়ার যে ওপেনিং সেটাকে কিন্তু আমরা গ্লটিস বলে থাকি। আর এপিগ্লটিসটা কি? এপিগ্লটিস হচ্ছে আমাদের যে ঢাকনা। ওকে, এটা একটা কার্টিলেজিনাস ফ্ল্যাপ। এটা কিন্তু আমাদের ফুডটাকে প্রিভেন্ট করে ফ্রম এন্টারিং ইনটু দ্য গ্লটিস। গ্লটিসে খাবারটা ঢুকে যাওয়া থেকে কিন্তু এটা আমাদের রক্ষা করে। ওকে, এরপর আমরা যদি এই ফিগারের মাধ্যমে আমরা যদি বোঝার চেষ্টা করি তাহলে আমাদের ফ্যারিংস পার্টটা কোনটা সেটা আমরা দেখব। এখানে আমরা যদি বিভিন্ন স্ট্রাকচার দেখে নিই, এটা আমাদের রয়েছে ইসোফেগাস, এটা আমাদের রয়েছে এই যে পার্টটা, এইটা আমাদের কিন্তু উইন্ড পাইপ, এইটা রয়েছে আমাদের ইসোফেগাস। ওকে, এই যে পার্ট এটা হচ্ছে আমাদের ওরাল ক্যাভিটি, এটা আমাদের মাউথ, এইটা আমাদের নেজাল ক্যাভিটি বা নেজাল চেম্বার, আর এইটা হচ্ছে আমাদের নস্ট্রিল। এখান থেকে আমাদের এয়ারটা ভেতরে প্রবেশ করে, এইখান দিয়ে আমাদের খাবারটা ভেতরে প্রবেশ করে। তো এই যে এয়ার আর খাবার যে জায়গাটা এসে উপস্থিত হচ্ছে একসাথে, এই অংশটাকে আমরা কি বলবো? ফ্যারিংস বলবো। ওকে, এটা আমাদের ইসোফেগাস, এইটা আমাদের ট্র্যাকিয়া,
এই যে ওপেনিং অফ ট্র্যাকিয়া এই অংশটাকে বলা হয় গ্লটিস। আর এই যে ঢাকনা যেটা আমাদের এই গ্লটিসটাকে কভার করে ফেলে ডিউরিং এনগালফিং দ্য ফুড, ফুডটাকে খাওয়ার সময় বা খাবারটাকে আমাদের গেলার সময় এই যে ঢাকনাটা যেটা আমাদের এই ওপেনিংটাকে কভার করে ফেলে এটাকে বলা হয় এপিগ্লটিস। ওকে, তো এই যে খাবারটা এটা আমরা এইভাবে ভেতরে গ্রহণ করি, আর এয়ারটাও কিন্তু এখানেই এই প্যাসেজের মাধ্যমে এখানে এসে উপস্থিত হয়। তো যেই জায়গাটায় এসে আমাদের এয়ার অ্যান্ড ফুড একসাথে এসে উপস্থিত হচ্ছে সেই জায়গাটাকে আমরা কি বলবো, সেটা হচ্ছে আমাদের কিন্তু ফ্যারিংস। ওকে, এই পোর্শনটা আমাদের কি উইন্ড পাইপ বা ট্র্যাকিয়া, এই পোর্শনটা হচ্ছে আমাদের ফুড পাইপ বা ইসোফেগাস, এইটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের কিন্তু এপিগ্লটিস। সরি, দিস ইজ গ্লটিস অ্যান্ড দিস ইজ এপিগ্লটিস। ওকে, আর এই যে এয়ার অ্যান্ড ফুড যে যেই জায়গায় এসে একসাথে উপস্থিত হচ্ছে বা একসাথে পাস করে বা কমন প্যাসেজ ফর এয়ার অ্যান্ড ফুড, এই অংশটাকে আমরা কি বলবো, ফ্যারিংস। তো দিস পোর্শন ইজ আওয়ার ফ্যারিংস। ওকে, সো দিস ইজ আওয়ার ফ্যারিংস। এইটা আমাদের কাছে হচ্ছে গ্লটিস, আর এই অংশটা হচ্ছে আমাদের এপিগ্লটিস। ওকে, এরপর বোথ esophagus and trachea opens into the pharynx. ওকে, তো আমাদের ইসোফেগাস অ্যান্ড ট্র্যাকিয়া দুটো কিন্তু আমাদের ফ্যারিংসে এসে খোলে। ওকে, এই দুটো কিন্তু আমাদের ফ্যারিংসে এসে কিন্তু খোলে। ওকে, অথবা এভাবে বলা যায় যে ফ্যারিংস থেকে এটা অরিজিনেট করে। ওকে, এরপর আমরা ইসোফেগাস নিয়ে কথা বলবো, যেটা আমাদের ফুড পাইপ বলা হয়। ওকে, বা খাদ্য নালী। এই যে ইসোফেগাস এটা আমাদের কাছে কিন্তু একটা 22 থেকে 25 সেন্টিমিটার লম্বা একটা টিউব। ওকে, 22 থেকে 25 সেন্টিমিটার লম্বা একটা টিউব লাইক স্ট্রাকচার, যেটা আমাদের মুখ থেকে শুরু হয়ে নিয়ে আমাদের পাকস্থলী অবধি যেটা বিস্তৃত থাকে, এই যে অংশটা, এই অংশটাকে আমরা কি বলবো, ইসোফেগাস। ওকে, এই যে আমাদের ইসোফেগাস এটা কিন্তু আমাদের একটা মাস্কিউলার টিউব, এটা একটা মাসলস দিয়ে তৈরি থাকে, একটা মাস্কিউলার টিউব। আর এই যে টিউব, এই টিউবের যে আপার পার্ট এটা একটা সুপিরিয়র পার্ট, সরি, এই যে মাস্কিউলার টিউব এর যে আপার ওয়ান থার্ড পার্ট এইটা সুপিরিয়র পার্ট বলা হয়, আর যে নিচের 2/3 পার্ট এটাকে কিন্তু ইনফিরিয়র পার্ট বলা হয়। তো যে আপার 1/3 পার্ট দ্যাট ইজ সুপিরিয়র পার্ট সেটা আমাদের স্কেলেটাল মাসল দিয়ে তৈরি, আর যে লোয়ার ইনফিরিয়র পার্ট দ্যাট ইজ 2/3 পার্ট সেটা আমাদের স্মুথ মাসলস দিয়ে তৈরি। মানে ওপরের কিছু অংশ কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি, আর নিচের কিছু অংশ কিন্তু আমরা ভলেন্টারিলি নিয়ন্ত্রণ করতে পারি না। ওকে, এরপরে ইসোফেগাস আমাদের পুরো এলিমেন্টারি ক্যানালের এমন একটা পার্ট যেখানে আমাদের ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন দুটোর মধ্যে কোনোটাই হয় না। ওকে, এটা শুধু একটা প্যাসেজ ফর ফুড, এটা শুধু ফুডটাকে একটা প্যাসেজ দেয় পাস করার জন্য। এছাড়া কিন্তু এই ইসোফেগাসের আর কোনো কাজ নেই। ওকে, ডাইজেশন অ্যাবজর্পশন দুটোই কিন্তু এখানে অ্যাবসেন্ট থাকে, কোনোটা এখানে হয়নি। এবার আমরা যদি একটা ফিগার দেখি, এই যে পোর্শনটা, এই পোর্শনটুকু হচ্ছে আমাদের ইসোফেগাস। ওকে, এইটা হচ্ছে আমাদের স্টমাক। এই স্টমাকের স্টমাকে এসে যে জায়গাটা মিলিত হচ্ছে এখানে আমাদের একটা স্ফিংক্টার থাকে, যেটাকে কার্ডিয়াক স্ফিংক্টার বলা হয়। এটা আমাদের ফুডের ফ্লোটাকে নিয়ন্ত্রণ করে, এটাকে ব্যাক ফ্লো হতে যায় না, এটা ইউনিডাইরেকশনাল ফ্লো হয়। ফুডটা আমাদের ইসোফেগাস থেকে স্টমাকে আসবে, কিন্তু স্টমাক থেকে ব্যাক ফ্লো হয়ে উপরের দিকে যাতে না উঠে যায় সেটাকে নিয়ন্ত্রণ কে করে, কার্ডিয়াক স্ফিংক্টার। ওকে, এইখানে আমাদের পাইলোরিক স্ফিংক্টার থাকে, এর কাজটা কি, এটাও ব্যাক ফ্লোটাকে আটকে দেয়। মানে খাবারটা আমাদের স্টমাক থেকে ডিওডিনামের মধ্যে বা স্মল ইন্টেস্টাইনে যাবে, কিন্তু ব্যাক ফ্লো হয়ে আবার পুনরায় যাতে সেটা স্টমাকে না ফিরে আসে, এটাকে কে নিয়ন্ত্রণ করে, আমাদের পাইলোরিক স্ফিংক্টার। ওকে, এরপর আমরা স্টমাক নিয়ে কথা বলবো। এটা আমাদের যে আকৃতির একটা মাস্কিউলার অর্গান, এটাও মাসলস দিয়ে তৈরি। ওকে, এটা কিন্তু আমাদের খাবারটাকে স্টোর করতে সাহায্য করে, আর সেটা মাত্র 4 থেকে 5 ঘন্টা এখানে স্টোর হয় খাবারটা, তারপর এখান থেকে খাবারটা মুভ করে যায়। ওকে, প্রেজেন্ট অ্যাট দ্য আপার লেফট পোর্শন অফ আওয়ার অ্যাবডোমিনাল ক্যাভিটি, আমাদের যে অ্যাবডোমিনাল ক্যাভিটি সেটার আপার লেফট পোর্শন এটা অবস্থিত। এর মধ্যে কিছু ইররেগুলার ফোল্ড থাকে। আমাদের যে স্টমাক এর বিভিন্ন লেয়ার রয়েছে, সেটা ইনার মোস্ট লেয়ার, সব থেকে ভেতরের লেয়ার, সেটাকে বলা হয় মিউকোসা। আর এখানে কিছু ইররেগুলার ফোল্ডস থাকে,
এই ফোর্সগুলোকে কিন্তু বলা হয় রাগে। ওকে, আর এরপরে এপিথেলিয়াল সেলস অফ মিউকোসা ফর্মস গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস। এই যে মিউকোসা এর মধ্যে যে এপিথেলিয়াল সেলসগুলো রয়েছে এটা কিন্তু গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস তৈরি করে। ওকে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস। এরপর আমরা যদি স্টমাকের স্ট্রাকচারটা দেখি তাহলে আমরা অলরেডি স্ফিংক্টার নিয়ে কথা বললাম, কার্ডিয়াক অ্যান্ড পাইলোরিক স্ফিংক্টার। এটার নামটা কিভাবে হয়? এই যে আমাদের স্টমাক, এটা চারটে অংশ। এই উপরের অংশটা হয় ফান্ডিক রিজন বা ফান্ডাস বলা হয়। এই যে পার্টটা, এই পার্টটাকে বলা হয় আমাদের কার্ডিয়াক রিজন, কারণ এটা হার্টের প্রক্সিমিটিতে রয়েছে। এরপরে এই যে পোর্শনটা, এটা আমাদের বডি, আর এই পোর্শনটা হচ্ছে আমাদের পাইলোরিক রিজন। ওকে, তো পাইলোরিক রিজনের কাছে যে স্ফিংক্টার রয়েছে সেটা আমাদের পাইলোরিক স্ফিংক্টার। কার্ডিয়াক রিজনের কাছে যে স্ফিংক্টারটা রয়েছে সেটা আমাদের কার্ডিয়াক স্ফিংক্টার। এরপর আমরা স্মল ইন্টেস্টাইন নিয়ে কথা বলবো, যেটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট। ওকে, স্মল ইন্টেস্টাইন এটা হচ্ছে আমাদের ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন দুটোই কিন্তু এখানে হয়ে থাকে, বোথ ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। ওকে, এইটা আমাদের 6 মিটার লং একটা কয়েলড টিউব। ওকে, টিউব কয়েলড আকারে, হাইলি কয়েলড স্ট্রাকচার একটা। ওকে, আর কি থাকে? এই যে আমাদের স্মল ইন্টেস্টাইন এটা কিন্তু তিনটে পার্টে বিভক্ত থাকে, ডিস্টিংগুইশেবল ইনটু 3 পার্টস। এর মধ্যে তিনটে পার্ট থাকে। কি কি? প্রথম পার্ট হচ্ছে আমাদের ডিওডিনাম, তারপরে হচ্ছে আমাদের জেজুনাম, তারপরে হচ্ছে আমাদের ইলিয়াম। এই যে ডিওডিনাম পার্টটা, এইখানে কিন্তু এটা কিন্তু আমাদের সি শেপের একটা পার্ট। এটা সি আকৃতির একটা পার্ট যেখানে আমাদের ম্যাক্সিমাম ডাইজেশন হয়ে থাকে। ওকে, তো ম্যাক্সিমাম ডাইজেশনটা কোথায় হয়? ম্যাক্সিমাম ডাইজেশন হয় আমাদের ডিওডিনাম পার্টে। ওকে, এরপর আমাদের এই যে ডিওডিনাম পার্ট, এখানে আমাদের একটা স্পেশাল গ্ল্যান্ড থাকে যেটাকে বলা হয় ব্রুনার্স গ্ল্যান্ড। তো ব্রুনার্স গ্ল্যান্ডটা কোথায় প্রেজেন্ট থাকে? এটা আমাদের ডিওডিনামে প্রেজেন্ট থাকে। ওকে, প্রেজেন্ট ইন সাবমিউকোসা লেয়ার অফ ডিওডিনাম। ওকে, আমরা একটু পরে লেয়ার্স অফ গাট পড়ব, মানে আমাদের ইন্টেস্টাইনাল, আমাদের এই যে এলিমেন্টারি ক্যানাল, এই যে লেয়ার, বিভিন্ন লেয়ার, এই লেয়ারের মধ্যে একটা লেয়ার হচ্ছে সাবমিউকোসা লেয়ার। এই যে সাবমিউকোসা লেয়ার, এখানে আমাদের ব্রুনার্স গ্ল্যান্ডটা প্রেজেন্ট থাকে কোথায়? আমাদের স্মল ইন্টেস্টাইনে। ওকে, আর এই যে ব্রুনার্স গ্ল্যান্ড, এটা সাবমিউকোসাল গ্ল্যান্ড এটাকে বলা হয়, এটাকে সাবমিউকোসাল গ্ল্যান্ড বলা হয়। এরপর আমরা যদি জেজুনাম নিয়ে কথা বলি তাহলে এটা একটা লং কয়েলড স্ট্রাকচার। এখানে কি হয়ে থাকে? ম্যাক্সিমাম অ্যাবজর্পশনটা কিন্তু আমাদের জেজুনামে হয়ে থাকে। এরপর আমরা ইলিয়াম নিয়ে কথা বলবো, এটা হাইলি কয়েলড স্ট্রাকচার। ওকে, এইখানে কি হয়? রেস্ট অফ দ্য অ্যাবজর্পশন অর অফ দ্য ডাইজেস্টেড ফুড, আমাদের যে ডাইজেস্টেড ফুডটা সেটার যে বাকি যে অ্যাবজর্পশন প্রসেসটা সেটা কোথায় কমপ্লিট হয়ে থাকে? সেটা আমাদের ইলিয়ামের মধ্যে কমপ্লিট হয়ে থাকে। ওকে, এখানে আরো কিছু থাকে যেটাকে বলা হয় পেয়ার্স প্যাচেস। ওকে, একটা স্পেশাল স্ট্রাকচার দ্যাট ইজ পেয়ার্স প্যাচেস ইজ প্রেজেন্ট অনলি ইন ইলিয়াম। তো আমাদের ব্রুনার্স গ্ল্যান্ড, পেয়ার্স প্যাচেস, ম্যাক্সিমাম ডাইজেশন, ম্যাক্সিমাম অ্যাবজর্পশন, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওকে, এখান থেকে কিন্তু প্রশ্ন ফ্রেম হওয়ার একটা প্রবল আশঙ্কা রয়েছে। ওকে, তো পেয়ার্স প্যাচেস প্রেজেন্ট অনলি ইন মিউকোসা অফ ইলিয়াম। আর এই যে পেয়ার্স প্যাচেস, হোয়াট ইজ দিস? দিস ইজ আ লিম্ফয়েড টিস্যু। এটা একটা লিম্ফয়েড টিস্যু। ওকে, এইখানে আমাদের এই যে পেয়ার্স প্যাচেস, এটাকে কিন্তু আবার আমাদের মাল্ট বলা হয়, MALT। মাল্ট মানে মিউকোসাল অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। ওকে, এটা আমাদের পুরো বডির মধ্যে সব থেকে বড় লিম্ফয়েড অর্গান। ওকে, সব থেকে বড় যে লিম্ফয়েড অর্গান বা আমাদের যে লিম্ফ্যাটিক সিস্টেম, তার মোটামুটি 60% কিন্তু এটাই কনস্টিটিউট করে। 60% কোথায় থাকে? আমাদের স্মল ইন্টেস্টাইনেই প্রেজেন্ট থাকে। ওকে, তো মাল্ট মিনস মিউকোসাল অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, এটা কোথায় থাকে? আমাদের পেয়ার্স প্যাচেসটা মিলেই কি তৈরি করে? মাল্ট তৈরি করে। ওকে, এরপর আমরা যদি স্মল ইন্টেস্টাইনের কথা বলি তাহলে এখানে আমাদের ম্যাক্সিমাম ডাইজেশন অ্যান্ড ম্যাক্সিমাম অ্যাবজর্পশনটা হচ্ছে। তো আমাদের যে ম্যাক্সিমাম ডাইজেশন আর ম্যাক্সিমাম অ্যাবজর্পশন এটা কিন্তু আমাদের স্মল ইন্টেস্টাইনেই হয়ে থাকে। এরপর আমাদের স্মল ইন্টেস্টাইনের যে মিউকোসাল লেয়ার, যেটা আমাদের এপিথেলিয়াম লেয়ার, সেখানে কিন্তু একটা মডিফিকেশন হয়, যে এই যে এপিথেলিয়াম, এখানে কিন্তু ব্রাশ বর্ডার কলিউমনার এপিথেলিয়ামটা থাকে। ওকে, ব্রাশ বর্ডার এপিথেলিয়াম, আর এই যে ব্রাশ বর্ডার অ্যাপিয়ারেন্স, এটাকে মাইক্রোভিলাই বলা হয়। ওকে, তো ব্রাশ বর্ডার কলিউমনার এপিথেলিয়াম এখানে প্রেজেন্ট থাকে। ওকে, এটা ইন দ্য লাইনিং অফ স্মল ইন্টেস্টাইন, মাইক্রোভিলাই যেটাকে আমরা বলে থাকি। আর এই মাইক্রোভিলাইয়ের কাজটা কি? ইনক্রিজ দ্য সারফেস এরিয়া ফর অ্যাবজর্পশন। অ্যাবজর্পশনের জন্য যে সারফেস এরিয়া সেটাকে এটা বাড়িয়ে দেয়। ওকে, এরপর আমরা স্মল ইন্টেস্টাইনে যদি আমরা ফিগারটা দেখি তাহলে কিরকম দেখতে পাবো? যে প্রথমে আমাদের কাছে রয়েছে ইসোফেগাস, তারপরে আমাদের
এই পার্টটা হচ্ছে আমাদের স্টমাক। ওকে, এরপরে স্টমাক থেকে কিন্তু স্টমাকের পরেই আমাদের স্মল ইন্টেস্টাইন শুরু হয়ে গেল। এখানে এই যে সি শেপের যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ডিওডিনাম। এর পরের এই পার্টটুকু হচ্ছে আমাদের জেজুনাম, আর তারপরে হাইলি কয়েল যে স্ট্রাকচার এটা হচ্ছে আমাদের এলিয়াম। ওকে, তো এই ডিওডিনাম, জেজুনাম আর এলিয়াম এটা নিয়ে আমাদের স্মল ইন্টেস্টাইন তৈরি হচ্ছে। আর এই এলিয়াম কিন্তু গিয়ে কোথায় মিলিত হচ্ছে? আমাদের লার্জ ইন্টেস্টাইনে। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ সিকাম, দিস ইজ আওয়ার অ্যাপেন্ডিক্স। এখান থেকে আমাদের লার্জ ইন্টেস্টাইনটা শুরু হবে। ওকে, আর এটা এখানে এসে নিয়ে এখানে রেকটাম তৈরি করবে। ওকে, তো এইভাবে আমাদের লার্জ ইন্টেস্টাইনটা এখানে শুরু হয়। তো এটা এসে কোথায় টার্মিনেট হচ্ছে? আমাদের সিকামে। এখানে আমাদের ইলিওসিকাল ভালভ থাকে। ওকে, সেগুলো আমরা দেখবো একটু পরে। এরপরে আমরা লার্জ ইন্টেস্টাইন নিয়ে কথা বলবো। ওকে, এইটা হচ্ছে আমাদের কাছে 1.5 মিটার লম্বা একটা হাইলি, সরি নট, দিস ইজ হাইলি নট কয়েল, একটা 1.5 মিটার লম্বা একটা কয়েলড স্ট্রাকচার। ওকে, নট হাইলি কয়েলড স্ট্রাকচার। ওকে, 1.5 মিটার লম্বা হয়ে থাকে এটা। এটার কিন্তু 3টে পার্ট থাকে। একটা কি, প্রথম হচ্ছে আমাদের কাছে সিকাম, তারপরে হচ্ছে আমাদের কাছে কোলন, তারপরে হচ্ছে রেকটাম। ওকে, এই 3টে পার্ট নিয়ে এটা তৈরি হয়ে থাকে। সিকামটা কি? এটা একটা স্মল ব্লাইন্ড স্যাক। ওকে, এটা একটা থলির মতো অংশ, যে যার মধ্যে কিন্তু অনেক ধরনের সিম্বায়োটিক মাইক্রো অর্গানিজম থাকে। মাইক্রো অর্গানিজম সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন মানে সেটা আমাদের কাছ থেকে কিছু নেয় আর পরিবর্তে আমাদেরকে কিছু দেয়। তো এই ধরনের যে অ্যাসোসিয়েশন, যেটা আমাদের কোঅপারেটিভ হয়ে থাকে, মানে উভয়ই একে অপরকে সাহায্য করে থাকে। মানে এই যে সিম্বায়োটিক ব্যাকটেরিয়া বা মাইক্রো মাইক্রো অর্গানিজম, এটা আমাদের কাছ থেকে খাবারটা গ্রহণ করে বা খাবারটা পায়, আর এরা পরিবর্তে কি করে? আমাদেরকে ভাইটামিন কে, ওকে, তারপরে আমাদের ভাইটামিন বি, এই ধরনের বিভিন্ন ভিটামিন আমাদেরকে দিয়ে থাকে। ওকে, তো এই জন্য এটা সিম্বায়োটিক মাইক্রো অর্গানিজম। ওকে, সিম্বায়োটিক মানে পরস্পরকে সাহায্য করে থাকে। এরপরে হ্যাজ আ ফিঙ্গার লাইক টিউবুলার প্রজেকশন। এখানে আমাদের সিকামের মধ্যে একটা ফিঙ্গার লাইক টিউবুলার প্রজেকশন থাকে, আঙুলের মতো একটা স্ট্রাকচার থাকে, যেটাকে আমরা ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স বলি, যেটা আমাদের একটা ভেস্টিজিয়াল অর্গান। ওকে, ভেস্টিজিয়াল অর্গান মানে যে অর্গানটা আগে আমাদের কার্যরত ছিল একটা সময়ে, কিন্তু এখন বর্তমানে কিন্তু সেটা আমাদের ফাংশনাল কোনো অর্গান না, সেটার কোনো কাজ নেই। ওকে, সেটা বডিতে প্রেজেন্ট রয়েছে কিন্তু সেটার কোনো নোন ফাংশন আমাদের এখন নেই। এরপরে কোলন। কোলন পার্টটা কি? এই 4টে অংশ রয়েছে, একটা অ্যাসেন্ডিং, ট্রান্সভার্স, তারপর ডিসেন্ডিং অ্যান্ড সিগময়েড কোলন। ওকে, আমরা সেটা একটু পরে স্ট্রাকচারে গিয়ে দেখে নেব। অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন অ্যান্ড দ্য সিগময়েড কোলন। এরপর রেকটাম। রেকটাম পার্টটা কি? এইটা কিন্তু আমাদের ওপেন হয় থ্রু অ্যানাস। আমাদের যে অ্যানাল পোর্ট, সেটার মাধ্যমে কিন্তু রেকটামটা বাইরে ওপেন হয়। ওকে, এরপরে এই যে লার্জ ইন্টেস্টাইন, এর কিন্তু ডাইজেশনে কোনো সিগনিফিক্যান্ট রোল নেই। এটা অল্প কিছু সিলেক্টিভ অ্যাবজর্পশন করে থাকে। ওকে, অনলি অ্যাবজর্পশন টেক্স প্লেস, আর সেটাও কিন্তু এখানে অত্যন্ত সিলেক্টিভ অ্যাবজর্পশন হয়ে থাকে। সবকিছু অ্যাবজর্ব কিন্তু এখানে হয় না, সিলেক্টিভ অ্যাবজর্পশন হয়ে থাকে। সাম ওয়াটার, ওকে, সাম ইলেকট্রোলাইট, সাম স্পেশাল ড্রাগস, এই সমস্ত কিছুর কিন্তু এখানে সিলেক্টিভ অ্যাবজর্পশনটা হয়ে থাকে। ওকে, তো অনলি অ্যাবজর্পশন অফ সাম ওয়াটার, সাম মিনারেলস, ওকে, সার্টেন ড্রাগস, এই সমস্ত কিছুর কিন্তু এখানে সিলেক্টিভ অ্যাবজর্পশনটা হয়ে থাকে। এরপর আমরা যদি এর স্ট্রাকচারটা নিয়ে কথা বলি, তাহলে একটু আগে আমরা দেখলাম যে প্রথম পার্টটা ছিল আমাদের সিকাম। তো এই যে একটা স্যাক বা থলির মতো যে অংশটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে কিন্তু আমাদের সিকাম পার্ট। ওকে, এখানে দেখতে পাচ্ছি আঙুলের মতো যে প্রজেকশন, দিস ইজ আওয়ার অ্যাপেন্ডিক্স। ওকে, এইটা আমাদের ইলিয়াম পার্ট, যেটা এসে এখানে যুক্ত হচ্ছে। এখানে যে ওপেনিংটা, এখানে একটা আমাদের স্ফিংটার থাকে বা ভালভ থাকে, এটাকে বলা হয় ইলিওসিকাল ভালভ। ওকে, এটা কি করে? আমাদের যে ফুডটা এই ভালভের মাধ্যমে কিন্তু ইলিয়াম থেকে আমাদের লার্জ ইন্টেস্টাইনে প্রবেশ করে। আর এই যে ভালভ, এই ভালভটাই কিন্তু আমাদের এই যে খাবারটা, এটা ডাইজেস্টেড ফুড বা এটা যে ফিকাল ম্যাটার, এই অবধি আস্তে আস্তে এটা প্রায় ফিকাল ম্যাটারে পরিণত হয় বা ফিসেসে পরিণত হয়। তো এই যে ফিসেস বা ফিকাল ম্যাটার, এটা যদি ব্যাকফ্লো হয়ে আমাদের পুনরায় ইলিয়ামে না আসতে পারে, সেটাকে কে নিয়ন্ত্রণ করে? আমাদের ইলিওসিকাল ভালভ। ওকে, তো এটা ছিল আমাদের সিকাম। এখানে আমাদের কি ছিল? সিম্বায়োটিক মাইক্রো অর্গানিজম, যেটা আমাদের ভাইটামিন বি এন্ড ভাইটামিন কে সিনথেসিস করতো। এরপরে এই যে পার্টটুকু, এটা হচ্ছে আমাদের কোলন। এইখানে যে উপরের দিকে উঠছে, এই পার্টটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং কোলন। যেটা আমাদের ট্রান্সভার্স পার্টটা রয়েছে বা আড়াআড়ি ভাবে যেটা আমাদের রয়েছে, এই আড়াআড়ি পোর্শনটা হচ্ছে কিন্তু আমাদের ট্রান্সভার্স কোলন। যেটা নিচের দিকে নেমে আসছে এটা হচ্ছে আমাদের ডিসেন্ডিং কোলন। আর এখানে যে এস আকৃতি যেটা রয়েছে, এটা হচ্ছে আমাদের সিগময়েড কোলন।
এরপরে যে একটা ডাইলেটেড পোর্শন রয়েছে এটা হচ্ছে আমাদের রেকটাম পার্ট। এখানে এসে কিন্তু আমাদের যে ফিকাল ম্যাটারটা টেম্পোরারি স্টোর হয় আর সেটা আমাদের প্রয়োজন মতো বডির বাইরে বেরিয়ে আসে থ্রু দ্য অ্যানাল পোর অর অ্যানাস। এইবার আমরা গাট বা এলিমেন্টারি ক্যানালের বিভিন্ন লেয়ারগুলো আমরা দেখে নেব। ওকে, তো কি কি লেয়ার আমাদের কাছে রয়েছে আমরা যদি একটা স্ট্রাকচার নিয়ে নিই তাহলে এইখানে আমরা বিভিন্ন লেয়ারগুলো কিভাবে দেখতে পাবো। সব থেকে বাইরে যে লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় সেরোসা। ওকে, এটা হচ্ছে আমাদের সেরোসা লেয়ার। এর দুটো পার্ট রয়েছে, একটা আউটার একটা ইনার পার্ট। যে আউটার পার্ট এটা কিন্তু এটা আমাদের অ্যারিওলার কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি থাকে। এই যে আউটার পার্ট এখানে আমাদের অ্যারিওলার কানেকটিভ টিস্যু মানে যেটাকে আমরা ফ্যাট বলে থাকি। সরি, অ্যারিওলার কানেকটিভ টিস্যু ইজ নট ফ্যাটি টিস্যু, এটা একটা কানেকটিভ টিস্যু। এখানে অ্যারিওলার কানেকটিভ টিস্যুটা থাকে। ওকে, এরপরে এর এর নিচে যে পোর্শনটা থাকে যেটা ইনার পার্ট, এখানে আমাদের এপিথেলিয়াল বা ভিসেরাল অর্গান থাকে, এপিথেলিয়াম অফ ভিসেরাল অর্গান। তো এই যে ভিসেরাল অর্গানটা যেটা আমাদের এলিমেন্টারি ক্যানাল এর এপিথেলিয়াম লেয়ার, বাইরের পার্ট। ওকে, এরপর এটা একটা থিন মিজোথিলিয়াম। ওকে, এরপরে এই যে অংশটা এটাকে কি বলা হয়, এখানে আমাদের বিভিন্ন লঙ্গিটিউডিনাল মাসলস থাকে। সো দিস ইজ লঙ্গিটিউডিনাল মাসলস, লঙ্গিটিউডিনাল আউটার লঙ্গিটিউডিনাল মাসলস। আর এর ভেতরে কিন্তু আমাদের ট্রান্সভার্স মাসলসটা থাকে, সরি সার্কুলার মাসল থাকে এর ভেতরে। ওকে, দ্যাট ইজ আওয়ার ইনার সার্কুলার মাসল। এই দুটো মিলে কি তৈরি করে, এই দুটো মিলে আমাদের মাস্কিউলারিস এক্সটার্না। তো এই যে দুটো লেয়ার, এই দুটো লেয়ার মিলে আমাদের মাস্কিউলারিস এক্সটার্নাটা তৈরি হচ্ছে। মানে আমাদের এই দুটো লেয়ার কিন্তু মাস্কিউলার লেয়ার, দ্যাট ইজ মাস্কিউলারিস এক্সটার্না। এরপরে এটা স্মুথ মাসলস দিয়ে তৈরি, এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না সরাসরি ভলেন্টারিলি, কিন্তু আমাদের বডি বা আমাদের ব্রেন এটাকে নিয়ন্ত্রণ করে। এরপর এই যে এর ভেতরে যে লেয়ারটা এটা হচ্ছে আমাদের সাব মিউকোসা লেয়ার। এই যে মাস্কুলারিস এক্সটার্না, এই যে লেয়ারটা, এই লেয়ারের ভেতরে এই যে লেয়ারটা প্রেজেন্ট রয়েছে এটাকে আমরা সাব মিউকোসা লেয়ার বলবো। এই লেয়ারে আমাদের কি কি কম্পোনেন্ট প্রেজেন্ট রয়েছে, এখানে আমাদের যেমন আমাদের নার্ভ প্রেজেন্ট রয়েছে। ওকে, নার্ভ কিন্তু এখানে আমাদের প্রেজেন্ট রয়েছে। এরপরে আর কি কি রয়েছে, আমাদের লিম্ফয়েড টিস্যু রয়েছে, আর কি রয়েছে আমাদের আহ, আমাদের ব্লাড ভেসেলস রয়েছে এখানে, আর লিম্ফ ভেসেলসটাও কিন্তু আমাদের এখানে প্রেজেন্ট রয়েছে। তো এই যে প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু আমাদের সাব মিউকোসাতে প্রেজেন্ট রয়েছে। ওকে, তো দিস ইজ লুজ কানেকটিভ টিস্যু, এখানে আমাদের এই সমস্ত স্ট্রাকচার কিন্তু প্রেজেন্ট রয়েছে। ওকে, তো আমাদের খেয়াল রাখতে হবে যে সাব মিউকোসার ক্ষেত্রে কিন্তু আমাদের নার্ভটা প্রেজেন্ট রয়েছে। নার্ভটা আমি হাইলাইট এই জন্য করছি কারণ এর ভেতরে এই যে মিউকোসা লেয়ার এখানে কিন্তু আমাদের নার্ভটা অ্যাবসেন্ট থাকে। মিউকোসা লেয়ারে নার্ভ অ্যাবসেন্ট থাকে আর সাব মিউকোসা লেয়ারে কিন্তু নার্ভটা প্রেজেন্ট থাকে। তো এইটা আমাদের ডিফারেন্সটা খেয়াল রাখতে হবে। এরপর আমরা দেখে নেব এই যে লেয়ারটা এটা হচ্ছে আমাদের মিউকোসা লেয়ার, এর বিভিন্ন পার্ট রয়েছে। প্রথম পার্টটা হচ্ছে আমাদের এপিথেলিয়াল লেয়ার, এইটা সব থেকে ভেতরে হচ্ছে এপিথেলিয়াম লেয়ার। তারপরে মিডল পার্টটা হচ্ছে আমাদের ল্যামিনা প্রোপ্রিয়া। ওকে, ল্যামিনা প্রোপ্রিয়া একটা ভাস্কুলার লেয়ার, এখানে কি কি থাকে, দিস ইজ লুজ কানেকটিভ টিস্যু। আর এখানে নার্ভটা অ্যাবসেন্ট থাকে। ওকে, নার্ভটা এখানে অ্যাবসেন্ট থাকে। এখানে মাল্ট প্রেজেন্ট থাকে, দ্যাট ইজ আবার মিউকোসাল অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। ওকে, এখানে ব্লাড ভেসেলস অ্যান্ড লিম্ফ ভেসেলস দুটোই প্রেজেন্ট থাকে। এরপরে আমাদের এই যে বাইরের এই যে লেয়ারটা এটা হচ্ছে আমাদের মাস্কিউলারিস মিউকোসা। এই যে আমাদের এই পোর্শনটা এটা আমাদের হচ্ছে কিন্তু মাস্কিউলারিস মিউকোসা। ওকে, এই যে বাইরের এই পোর্শন। ওকে, এরপর আমাদের এই যে ভেতরের ফাঁকা অংশটা এটাকে কিন্তু বলা হয় লিউমেন। ওকে, ভেতরের ফাঁকা অংশটাকে আমরা কি বলবো, লিউমেন। ওকে, এইবার আমাদের এই যে মিউকোসার যে ডিফারেন্ট পার্ট এটা আমরা একবার দেখে নেবো এখানে, যে এই বাইরের এই পোর্শনটা হচ্ছে আমাদের মাস্কিউলারিস মিউকোসা, এর ভেতরের এই যে পোর্শনটা এটা হচ্ছে আমাদের ল্যামিনা প্রোপ্রিয়া, আর এর ভেতরের এই যে লেয়ারটা এখানে হচ্ছে আমাদের এপিথেলিয়াল লেয়ার। ওকে, এপিথেলিয়াল লেয়ার। ওকে, তো এইটা হচ্ছে কিন্তু আমাদের লেয়ার্স অফ গাট। ওকে, এটা কি কি নিয়ে তৈরি, সেরোসা, মাস্কিউলারিস এক্সটার্না, যেটা আমাদের এই দুটো লেয়ার নিয়ে তৈরি। এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পুরো গাটের মধ্যে আমাদের দুটো লেয়ার থাকে বাইরে, একটা মাস্কিউলারিস এক্সটার্নাল মধ্যে আউটার লঙ্গিটিউডিনাল মাসলস আর ইনার সার্কুলার মাসল। কিন্তু আমাদের স্টমাকের ক্ষেত্রে কিন্তু বাইরে যে মাস্কিউলার লেয়ারটা এখানে কিন্তু তিনটে লেয়ার থাকে, একটা আউটার লঙ্গিটিউডিনাল, মিডল সার্কুলার আর ইনার অবলিক মাসল, এর ভেতরে আর একটা অবলিক মাসলস থাকে। ওকে, সেটা কিন্তু কেবলমাত্র কার ক্ষেত্রে থাকে, সেটা কেবলমাত্র স্টমাকের ক্ষেত্রে থাকে, বাকি যে আমাদের ইন্টেস্টাইনের যে পার্ট সেখানে মাত্র এই দুটোই লেয়ার থাকে। ওকে, এরপরে একটা লেয়ার হচ্ছে আমাদের সাবমিউকোসা আর একটা হচ্ছে আমাদের মিউকোসা।
তো আমরা এখানে কটা লেয়ার পাচ্ছি? একটা, দুটো, তিনটে, চারটে। ওকে, তো টোটাল চারটে লেয়ার, একটা সেরোসা, মাস্কিউলারিস এক্সটার্না, সাবমিউকোসা অ্যান্ড মিউকোসা। সাবমিউকোসা যে লেয়ার, এই লেয়ারটায় নার্ভ প্রেজেন্ট থাকে, আর আমাদের মিউকোসা লেয়ারের নার্ভটা অ্যাবসেন্ট থাকে। ওকে, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমাদের মার্চটা কোথায় অবস্থিত? যে মিউকোসাল অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, এর ফুল ফর্মও অনেক সময় চলে আসে, তো সেটাও মনে রাখবে। মাল্টটা কোথায় অবস্থিত? সেটা আমাদের মিউকোসা লেয়ারে অবস্থিত। ওকে, মিউকোসা হচ্ছে আমাদের ইনার মোস্ট লেয়ার, আউটার মোস্ট লেয়ার হচ্ছে আমাদের সেরোসা। ওকে, এই এই বিষয়গুলো এখানে মনে রাখবে। একটু আগে আমি বললাম যে আমাদের যে স্টমাকটা রয়েছে সেখানে কিন্তু আমাদের একটা এক্সট্রা মাস্কিউলার লেয়ার থাকে। তো আমরা স্টমাকের ক্ষেত্রে কিন্তু আলাদাভাবে মাস্কিউলার লেয়ারগুলো একবার দেখে নেব। তো মাস্কিউলার লেয়ার্স অফ স্টমাক, এইখানে আমাদের কি কি রয়েছে? ইন কেস অফ স্টমাক, এক্সট্রা থার্ড মাস্কিউলার লেয়ার প্রেজেন্ট বিলো দ্য সার্কুলার মাসল। আমাদের সার্কুলার মাসেলের নিচে কিন্তু একটা এক্সট্রা থার্ড লেয়ার অফ মাসল কিন্তু প্রেজেন্ট রয়েছে, দ্যাট ইজ অবলিক মাসল। ওকে, তো এটা যদি আমরা একটা সিম্পল স্ট্রাকচার বানিয়ে নিই, তো বাইরে আমাদের দেখতে পাচ্ছি এটা আউটার সার্কুলার মাসল, তার ভেতরে, সরি, আউটার লঙ্গিটিউডিনাল মাসলস, তারপরে আমরা মিডল সার্কুলার মাসলস দেখতে পাচ্ছি, আর ভেতরের দিকে আমরা দেখতে পাচ্ছি ইনার অবলিক মাসলস। ওকে, তো এইটা হচ্ছে আউটার পার্ট, এটা হচ্ছে আমাদের ইনার পার্ট। ওকে, তো ফ্রম আউটার টু ইনার, এই পার্টটা যদি দেখি, তো আউটার পোর্শনে আমরা কি দেখতে পাবো? আউটার লঙ্গিটিউডিনাল মাসলস, এরপরে মিডল এর পোর্শনে আমরা দেখতে পাচ্ছি সার্কুলার মাসল, আর একদম ইনার পোর্শনে আমরা কি দেখতে পাবো? ইনার অবলিক মাসল। আর এই মাসলসটাই কিন্তু হচ্ছে আমাদের এক্সট্রা মাসল। দিস ইজ এক্সট্রা ইন স্টমাক। আমাদের স্টমাকে এক্সট্রা মাসলস কোনটা? আমাদের ইনার অবলিক মাসল। ওকে, আর এই তিনটা মাসল নিয়ে কিন্তু আমাদের কি, আমাদের তৈরি মাস্কিউলারিস এক্সটার্না লেয়ারটা, যেটা আমাদের কোথাকার লেয়ার? আমাদের স্টমাকের লেয়ার। এই প্রত্যেকটা মাসল কিন্তু আমাদের স্মুথ মাসল। আমরা নিজেরা চাইলেই কিন্তু ভলেন্টারিলি আমাদের ইচ্ছে মতো কিন্তু এটাকে আমরা কন্ট্রোল করতে পারি না। শরীর নিজের প্রয়োজন অনুযায়ী কিন্তু এটাকে ফিজিওলজিক্যালি অ্যাডজাস্ট করে থাকে, সেটা আমরা কিন্তু আমাদের ইচ্ছে মতো সেটা আমরা, মানে ভলেন্টারিলি সেটা আমরা কন্ট্রোল করতে পারি না। এখন আমরা স্টমাকের মধ্যে যদি আমরা একই রকমভাবে স্ট্রাকচারটা দেখি, তাহলে কীরকম দাঁড়াবে? সেটা আমাদের এরকম দাঁড়াবে যে বাইরের স্ট্রাকচারটা হচ্ছে আমাদের আউটার লঙ্গিটিউডিনাল মাসল, এর ভেতরের যে লেয়ারটা, এই অংশটা, এটা হচ্ছে আমাদের মিডল সার্কুলার মাসল, এর ভেতরের যে লেয়ারটা, এটা হচ্ছে আমাদের অবলিক ইনার অবলিক মাসল। আর এর একদম যে মিউকোসাল লেয়ার, এখানে কিন্তু অনেক মিউকোসাল ফোল্ড প্রেজেন্ট থাকে, ইররেগুলার বিভিন্ন ফোল্ড প্রেজেন্ট থাকে এখানে, যেটাকে রাগি বলা হয় বা রাগে বলা হয়। ওকে, তো ইন স্টমাক ইররেগুলার ফোল্ডস অফ মিউকোসা লেয়ার, কোন লেয়ারে প্রেজেন্ট থাকে? এটা মিউকোসা লেয়ার, যেটা ইনারমোস্ট লেয়ার আমরা একটু আগে দেখলাম। এটাকে কি বলা হয়? রাগে বা রাগি বলা হয়। ওকে, ওকে, তো আজকের লেকচারে কিন্তু এই অবধি থাকবে। এরপরে পার্ট 2 এ কিন্তু এই পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, লেকচারের পুরো পিডিএফ তোমরা টেলিগ্রাম থেকে পেয়ে যাবে, এটা আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। যারা এখনো জয়েন করনি তারা অবশ্যই প্রত্যেকে এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবে। লেকচার যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। কারো কোনো স্পেসিফিক ডাউট কমেন্ট থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাবে। ওকে, অ্যান্ড অলসো হিট দ্য নোটিফিকেশন বেল। Finally, thank you for attending today's class. I hope to see you in the next lecture. Till then, stay on, take care, goodbye.